কমরেড সভাপতি, সুধীমণ্ডলী, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় কমরেড, ভাইয়েরা এবং বোনেরা, আমি কমরেড হায়দার আকবর খান রণর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং তার সমস্ত স্বজন, প্রিয়জন, বিশেষ করে তার পরিবার পরিজনের যারা এখানে অনেকে উপস্থিত আছে, তার কন্যা জামাতা বিদেশে আছে, তাদের সকলের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। অনেক কথা বলার ইচ্ছা থাকলেও আমি দীর্ঘ আলোচনায় যাব না এবং এখানে হায়দার আকবর খান রণর চর্চা যে কতটা গুরুত্বপূর্ণ এইটা এখানে ব্যক্ত হয়েছে, কিন্তু একটা শোক সভায় হায়দার আকবর খান রণ নিয়ে চর্চার কাজ সম্পন্ন হতে পারে না। কেননা হায়দার আকবর খান রণকে এটাও আলোচনা হয়েছে, তার চিন্তা ভাবনা, তার কর্মকাণ্ড একটা মেটামরফোসিস, একটা গতির ভেতরে সবসময় চলেছে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা, আরেকটা অবস্থা। আমাকে রণকে বুঝতে হলে তার এই মেটামরফোসিস, তার রূপান্তরে কোনটা অবজেক্টিভ রিয়ালিটি থেকে কোনটা সাবজেক্টিভ রিয়ালাইজেশন থেকে সেই জিনিসগুলো করতে হবে। তাছাড়া আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলন সম্পর্কে, আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন সম্পর্কে এমন কতগুলো বিষয়ে উত্থাপিত হয়েছে যেগুলো নিয়ে গভীর আলোচনা প্রয়োজন। আমি খালি অনুরোধ করবো এই প্রসঙ্গে, সিপিবি উদ্যোগ নিতে পারে, অন্য কেউ উদ্যোগ নিতে পারে, এইসব বিষয় নিয়ে আলাদা করে খুব গভীর মনোযোগী আলোচনা আমরা করি। ওর জন্য আমি কেবলমাত্র হায়দার আকবর খান রণ সম্পর্কে আমার অনুভূতিগুলো, আমার উপলব্ধিগুলো আমি ব্যক্ত করে কথা শেষ করব। আমি সচেতনভাবেই বলতে চাই, আমাদের জেনারেশন, রণ ভাই আমার চেয়ে 6 বছরের বড়, একই স্কুলে, ঝুনো ভাই আমার সিনিয়র। রণ ভাইকে অতখানি প্রত্যক্ষভাবে দেখার অভিজ্ঞতা নেই, ঝুনো ভাইকে দেখা, এবং আমাদের জেনারেশনের ক্ষেত্রে এই পার্সপেক্টিভ থেকে আমি বলতে চাই, একটা নক্ষত্রের পতন হয়ে গেল। ওই সময় কি গ্যালাক্সি অফ লিডার্স তৈরি হয়েছিল আইয়ুব বিরোধী সংগ্রামের ধারায়, তার সবাই তার সঠিক কক্ষপথ অনুসরণ করেনি, কিন্তু যারা নক্ষত্র স্বরূপ তারা কোনো সময় তার গতিপথ থেকে পরিবর্তন হয় না, তার লক্ষ্যপথ থেকে পরিবর্তন হয় না, এবং সেই বিবেচনা থেকে বলতে পারে যে একটা নক্ষত্রের পতন হয়ে গেল। রণ ভাই একটা কমিউনিস্ট পরিবার, কমিউনিস্ট অনুকূল পরিবার এবং পরিবেশের ভিতরে তিনি ছোটবেলা থেকে গড়েছেন। সে ব্রিটিশ আমলে রক্তের ভেতরে সমাজতন্ত্রের দিক, সাম্যবাদের দিক, সেটা ছিল। এবং আমি রণ ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানানোর সাথে সাথে এই পরিবারের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি। অনেক অলিখিত কথা আছে, অলিখিত ঘটনা আছে, কিভাবে সেই সময়ের কঠিন আন্ডারগ্রাউন্ড পার্টি তার বিভিন্ন কর্মকাণ্ডে এই পরিবারের সহযোগিতা পেয়েছে, এবং এটা আপনারা শুনেছেন। কমিউনিস্ট আন্দোলনের ভিতরে নানান রকম ঘটনার সাময়িক কতগুলো বিভেদ হোক, বিচ্যুতি হোক, পিছুটান হোক, এগুলো হতে পারে, কিন্তু ইতিহাসের ধারা বাইরে কোনো কমিউনিস্ট আন্দোলন অগ্রসর হয় না।
এবং সেই কারণে আমাদের কমিউনিস্ট আন্দোলন, এই দেশের কমিউনিস্ট আন্দোলন সম্পর্কে এবং সেখানে রণভাইয়ের অবস্থান সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে তিনি আমাদের এই আন্দোলন যেটা চলমান, এবং সামনে হয়তো নতুন নতুন গতি প্রকৃতি নিয়ে নতুন নতুন উপাদান নিয়ে সেটা বিকশিত হবে, তারই একটা অংশ। অবিভক্ত পার্টিতে তার বয়স যখন 17 বছর, তখন তাকে মেম্বারশিপ দেওয়া হয়েছিল। তার চেয়ে আরো ক্যারিসমেটিক লিডার যারা ছিল তারা কিন্তু মেম্বারশিপ পায়নি, মেম্বারশিপ পেয়েছিল। এবং আমাদের পার্টির নেতৃত্ব যারা ছিল তাদের খুবই আপনজন এবং তার প্রতি গভীর আস্থা এবং প্রত্যাশা নিয়ে রণভাই সম্পর্কে যখন তারা আলোচনা করত তাদের কাছ থেকে শুনি। রণভাই কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছেন, এইটা কিন্তু আসলে সঠিক। সঠিক হলো ওই ডকুমেন্টটা আছে আমাদের কাছে, যেটা লিখিতভাবে আমরা সই করেছি। ওয়ার্কার্স পার্টি থেকে একটা অংশ বেরিয়ে এসে কমিউনিস্ট পার্টির সঙ্গে ইউনিফিকেশন, এবং ইউনিফিকেশনের ভিত্তি হলো যে আমরা এখন কমিউনিস্ট পার্টির যে গঠনতন্ত্র সেটা অনুসরণ করে চলবো, বাট ইট ওয়াজ এ প্রসেস অফ ইউনিফিকেশন। এবং সেখানে লেখা আছে এটি শেষ না, লাস্ট লাইন, আরো যারা বাইরে রয়ে গেছে তাদের সবাইকে নিয়ে আমরা এই ঐক্যটাকে আরো গভীরতর এবং প্রসারিত করার জন্য আমরা চেষ্টা করব। রণভাই সম্পর্কে স্কুল জীবনেই শুনতাম, সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্র আমরা, পাদ্রীদের স্কুল, কত রকম করে আমাদের ব্রেন ওয়াশ করা হতো। কিন্তু ওইখানেই আমরা অবাক বিস্ময়ে রণভাইয়ের নামটা শুনতাম, এবং রোমাঞ্চকর অনুভূতি আমার নিজের ভিতরে এবং আমাদের সেই সময় আমাদের ব্যাচের ভিতরে সেটা আমরা পাই। 62 যে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে আইয়ুব খানের বিরুদ্ধে প্রথম বক্তৃতা করেছিলেন হায়দার আকবর খান রহমান, এবং পার্টির নির্দেশে পার্টির পরিচালনা। এবং আমার যদি ভুল না হয়, পরদিন সম্ভবত মর্নিং নিউজ বা কোনো একটা ইংরেজি বা বাংলা পত্রিকায়, কোনো একটা বাংলা পত্রিকায় এটা বের হয়েছিল, দেহ তার ক্ষীণ কিন্তু কণ্ঠ তার বজ্র সম, এরকম খুব একটা কাব্যিক ভাষায় রণভাই সম্পর্কে তিনি যে পরিষ্কারভাবে বলেছিলেন ডাউন উইথ আইয়ুব, এবং সেই সংগ্রামের ভেতর দিয়ে তিনি কিন্তু এমন একটা অবস্থায় চলে গেছিল, হি ওয়াজ ইলেক্টেড দ্য জেনারেল সেক্রেটারি অফ ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়ন তখন বিভক্ত হয়নি, অবিভক্ত ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হওয়া কিন্তু তার এই অনন্য গুণাবলী একটা স্বীকৃতি বলে আমি মনে করি। সুতরাং এটাকে আকস্মিক ভাবে তিনি অরবিট চেঞ্জ করে এখান থেকে এখানে এসেছে, এটা মনে করা ঠিক না। আমি মনে করি এইটার ভেতরে আমাদের দেখতে হবে যে কমিউনিস্টদের বিভাজন এইটা দেশের জন্য, সভ্যতার জন্য ক্ষতিকর, এবং আমাদের একত্রিত হতে হবে, এবং একত্রিত হওয়ার পথ আমাদের অনুসরণ করতে হবে। রণভাই সম্পর্কে ছোট ছোট দু একটা কথা বলতে চাই। রণভাইকে দেখলে আমার মনে হতো নজরুলের একটা গান আছে, কবিতা আছে, এক হাতে তার বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুল্য, এবং সবার কথাবার্তা, আচার আচরণ এত অমায়িক, এত সফট, কিন্তু হৃদয়ের ভেতরে বজ্র কঠিন ইস্পাত দিয়ে শপথ, সেইটা দিয়ে তিনি অগ্র, কোনো সময় ফাম্বল করতেন না। হয়তো আজকে একটা ডিসিশন নিয়েছেন, কালকে মনে করলেন যে এটা ঠিক হয়নি, তো উনি এটা চেঞ্জ করতেন, কিন্তু ফাম্বল করতেন না। মানে গোজামে দিয়ে বা প্রতারণা করে কাউকে একটা কথা বলে একটা বুঝ দিয়ে এইভাবে তিনি চলতেন, এবং বাইরে যতটাই তাকে কোমল মনে হোক, কিন্তু আদর্শের প্রতি তার এই দৃঢ়তা, সেটা কিন্তু আমি দেখেছি। রণভাই সম্বন্ধে আমি বলতে চাই যে তিনি ছিলেন ইতিহাসের একজন সচেতন সিপাহ সালার।
এবং ইতিহাসকে তিনি বুঝতেন, তাকে এইভাবেই মূল্যায়িত হবে তিনি। ইতিহাসের ধারা এটা এমন না, আমরা মার্ক্সবাদের এটা মনে করি না যে পূর্ব নির্ধারিত একটা ছক, সমাজতন্ত্র তো হবেই, নাকে তেল দিয়ে বসে থাকি, আমাকে বাদ দিয়ে তো হবে না, এরকম না। আমার সচেতন প্রয়াসও এই সমাজতন্ত্রের সভ্যতার উত্তরণ, সমাজতন্ত্র সাম্যবাদের যে উত্তরণ হবে সেইটার একটা অপরিহার্য শর্ত। সুতরাং সেই ইতিহাসের ধারাটা তিনি সচেতনভাবে উপলব্ধি করে তিনি কিন্তু নিজেকে সমস্ত জীবন নিয়োজিত করেছেন। তিনি তাত্ত্বিক ছিলেন, তিনি একজন বিপ্লবী অ্যাক্টিভিস্ট ছিলেন। কোনটা? আমি বলবো দুইটাই। এবার এটা মার্ক্সবাদীদের সবার জানা আছে, তত্ত্ব ছাড়া প্রয়োগ হলো অন্ধ, আর প্রয়োগ ছাড়া তত্ত্ব হলো বন্ধা। নিশ্চয়ই অর্থটা আমরা সবাই বুঝি। এবং রণভাইয়ের একটা অসাধারণ কৃতিত্ব, তত্ত্ব এবং প্রয়োগ এই দুটাকে একই সঙ্গে অ্যাপ্লাই করে এটা রেজাল্ট যে কোন জায়গায় যায় এবং সেটা আপনাকে অবশ্যম্ভাবীভাবে সৃজনশীল করে তুলবে, অবশ্যম্ভাবীভাবে আপনাকে পরিবর্তনশীল দুনিয়ার সঙ্গে মিলায়ে আপনার লক্ষ্য অভিমুখে যাওয়ার যে পথ নির্ধারণ করতে হবে সেই দিকে আপনি নিয়ে যান। রণভাই ছিলেন একজন সৃজনশীল মার্ক্সিস্ট এবং সেইখানে তার তত্ত্ব এবং প্রয়োগের অ্যাপ্লিকেশনের ভিতর দিয়ে চলতে পারার কারণেই তিনি এটা হতে পেরেছিলেন। তিনি একতার পক্ষে ছিলেন, কমিউনিস্ট ঐক্যের পক্ষে ছিলেন এবং ইউনিটি অ্যান্ড ইউনিফর্মিটি দুইটা এক জিনিস না। ইউনিফর্মিটি মানে ছাঁচ, একই ছাঁচের সব কিছু হইতে হবে। রণভাই এটা বিশ্বাস করতেন না, মার্ক্সিস্টরা এটা বিশ্বাস করে না। ভিন্ন ভিন্ন ছাঁচের হবে, কিন্তু ইউনিটি, ইউনিটি অফ পারপাস, ইউনিটি অফ গোল এবং ইউনিটি অফ দ্য অর্গানাইজড ফোর্স, যেটা ছাড়া আমরা প্রচলিত সমাজ ব্যবস্থাকে চুরমার করে সেইটাকে ধ্বংস করে একটা নূতন সভ্যতা এবং নূতন রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ আমি গড়ে তুলতে পারব। রণভাই সেইটা ছিলেন। ওর জন্য তিনি ছিলেন একতার পক্ষে এবং কমিউনিস্ট আন্দোলনে যে বিভাজনটা হয়ে যায়, কমরেড আকাশ কিছু রেফারেন্স সেখানে দিলে আরো আমরা দেখে নিতে পারব। এইটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং সেই প্রসঙ্গে আমরা তর্ক বিতর্কে নিজেদেরকে ডুবাই দিয়ে নিজেদেরও সর্বনাশ করছি, বাম আন্দোলনেরও সর্বনাশ করছি, দেশেরও সর্বনাশ করছি। উই মাস্ট রাইজ আপ বিয়ন্ড দ্য ডিভাইড। 60-এর দশকে যে ডিভিশন হয়েছিল এইটাকে অতিক্রম করে আমাদের সামনে যাওয়ার সময় এসে গেছে। সারা দুনিয়ার দিকে তাকালে আপনারা এটা দেখবেন, বাংলাদেশের দিকে তাকালে আপনারা দেখবেন কিসের অভাব। সব মানুষ আত্মনাদ করতেছে, এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি চাই। কে দিবে মুক্তি? মুক্তি দিতে হলে কমিউনিস্টদেরকে হাল করতে হবে, তার চতুর্দিকে বামপন্থী প্রগতিশীলদেরকে একত্রিত করতে হবে, শক্ত মোর্চা গড়ে তুলতে হবে, বিকল্প শক্তি গড়ে তুলতে হবে, তার চতুর্দিকে সমস্ত জনতাকে একত্রিত করে জাগরণ করতে হবে। এইরকম অ্যাম্বিশাস একটা পরিকল্পনা বা কর্মকাণ্ড, একটা স্বপ্ন নিয়ে যদি আমরা না নামি তাহলে পরে কিন্তু আমাদের ওই গতানুগতিকতার ভেতরেই আমাদের কিন্তু চলতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো রণভাই আমাদেরকে এই ব্যাপারে তিনি খুব স্ট্রং মাইন্ডেড ছিলেন, পলিটিক্যাল ট্যাকটিক্স এই সময়ে, এবং এই ব্যাপারে একাগ্রতা নিয়ে তিনি অগ্রসর হয়েছেন এবং তাকে কোনো এদিক সেদিক হেলানো যায়। পুরানো রাষ্ট্র ব্যবস্থাকে চুরমার না করে আপনি সমাজতন্ত্র নির্মাণ করতে পারবেন না। কমরেড লেনিন এটা আমাদের শিখিয়ে গেছে, and that is revolution.
রেভলিউশন মানে গলা কাটা না, রক্তপাত না। আপনি পুরানা স্ট্রাকচারকে বহাল রেখে সেইটার উপরে তেল মালিশ করে কিছু করতে পারবেন, এটা রিফর্মিত, এটা হলো সংস্কারবাদ। কমিউনিস্টরা সংস্কারবাদী না, তারা সংস্কারের বিরুদ্ধে না, কিন্তু সংস্কারবাদের বিরুদ্ধে। যেটা আমাদেরকে শেখায় যে পুরানো রাষ্ট্র ব্যবস্থার ভিতরে, পুরানো অর্থনৈতিক ব্যবস্থার ভিতরেই আমরা কিছু তেল মালিশ করে ভালো মন্দ করে এই দিক সেই দিক নিয়ে আসতে পারি। আমরা কমিউনিস্টরা কোনোদিন এই সংস্কারবাদে বিশ্বাস করি এবং সেইখানে অগ্রবাহিনী, বিপ্লবের একটা ঝঞ্ঝা অগ্রবাহিনী ছাড়া উইদাউট এ রেভলিউশন অর্গানাইজেশন রেভলিউশন হবে না। ওই জন্য অনেক কথা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করা হয়। ওই ট্রেডিশনাল পথ, আমি নাম বলবো না, অনেক আগের কথা, 30-35 বছর আগে একজন আমাকে বলছিল সাথে খোঁচা মেলে যে আপনারা আদু ভাই, বিপ্লবের আদু ভাই, আদু ভাইদের যে বিপ্লব হবে, রাতারাতি বিপ্লব করতে হবে। আমি তাকে জবাব বলেছিলাম, ভাই এই রাতারাতি বিপ্লব পন্থীরা কিন্তু আদু ভাই বিপ্লবের আগেই জন্ম হয়েছে, মার্কসের আগেই তারা রাতারাতি বিপ্লবের থিওরি নিয়ে প্লাগ দিয়ে অমুক সমক ইত্যাদি ইতিহাসে আপনারা দেখে নিয়ে নেবে, কিন্তু তারা এখনো কোথাও বিপ্লব করতে পারেনি। সুতরাং ইট ইজ এ আইডিওলজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমাদের রেভলিউশনারি অর্গানাইজেশনটাকে দুর্বল করে দিতে চায় এবং নতুন নতুন সব মতাদর্শিক বিষয় এখানে আসছে। গ্রামসিকে ভুলভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করা হয় যে সে রেভলিউশনে বিশ্বাস করতো না, মিথ্যা কথা। গ্রামসি বলেছে যে ট্রেঞ্চ ওয়ারফেয়ার করতে হবে এবং একটা পর্যায়ে যে আমাকে উল্লম্ফন করতে হবে, লাভ দিয়ে ওই পারে যেতে হবে, আবার ট্রেঞ্চ ওয়ারফেয়ার কন্টিনিউ কাউন্টার হেজিমনি। সেই আলোচনায় আমি যেতে চাই না, কিন্তু আমি করব। বা পোস্ট মডার্নিজম, উত্তরাধীনতাকার বাদ, খুব আকর্ষণীয় কথাবার্তা বলে যে সব কিছুকেই প্রশ্ন করো এবং আমাদের দের ইজ নো ইন্টার কানেকশন, একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই, জেনারেলাইজ করার চেষ্টা করো এবং আইডেন্টিটি পলিটিক্স, ক্লাস পলিটিক্সের বাইরে এইগুলোকে একটার বাইরে আরেকটাকে প্রতিস্থাপন করে আমাদের মতাদর্শিক একটা কনফিউশনের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রণভাইকে সেখানে আমাদের প্রয়োজন। রণভাইয়ের লেখায় যে কয়েকটা বইয়ের রেফারেন্স এখানে দেওয়া হতো, আরও সবগুলো বই, এবং বইগুলোকে আমি অনুরোধ করবো আপনারা সেগুলো পড়েন। তার মেটামরফোসিস, তার যে উত্তরণ, চিন্তার উত্তরণ, অভিজ্ঞতার ভিত্তিতে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, সেই ধারার ভেতরে আমাদের তাকে বিবেচনা করা প্রয়োজন। আর আমি কথা বলতে চাই না, আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই শোক সভায়, এবং আজকে যারা উপস্থিত আছেন তারা শুধু না, শুধু কমিউনিস্ট পার্টি না, কমিউনিস্ট আদর্শে যারা বিশ্বাস করে, যারা কমিউনিজম শব্দ শুনে নেয় কিন্তু মনের ভিতরে নিজের অজান্তেই এমন একটা সমাজের স্বপ্ন দেখে যেই সমাজে শোষণ থাকবে না, বঞ্চনা থাকবে না, ভাই ভাই মিলে আমরা ইনসাফের ভিত্তিতে সকলে একত্রিত হয়ে একজন আমরা সবার স্তরে, সবাই আমরা পরের স্তরে। If the development of each is dependent on the development of all, একজনের ব্যক্তির বিকাশ যখন সমষ্টির বিকাশের উপর নির্ভরশীল হয়ে যায় এবং ব্যক্তি এবং সমষ্টির দ্বন্দ্ব আমাদের এখানে যে শোষণ এবং বৈষম্যের ভেতরে নিয়ে গেছে, এইটাকে দূর করে আমরা যে সামনের সমাজ নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছি, সেই সংগ্রামের ভিতর দিয়ে কমরেড হায়দার আকবর খান রণ চিরঞ্জীব হয়ে থাকবে। কমরেড হায়দার আকবর খান রণ সশরীরে তাকে আমরা পাবো না, কিন্তু আমাদের সংগ্রামে নিত্যদিন, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে আমাদের সংগ্রামে যেন আমাদের সাথী করে নিয়ে আমরা অগ্রসর, তাতে আমাদেরও মঙ্গল হবে, কমরেড হায়দার আকবর খান রণের জীবনের সার্থকতা আমি সেখানে করতে পারবো। কমরেড হায়দার আকবর খান রণ লাল সালাম, এটা বলেই আমি শেষ করছি। ধন্যবাদ।